আমাদের ইন্দ্রিয়ের অফিসে বড়বাবু হলো চোখ আর তার অধস্তন কর্মচারী হলো কান। সন্দেহজনক কোনো শব্দ শোনা মাত্র বাধ্য কর্মচারীর মতো কান বড়বাবুর দপ্তরে গিয়ে খবর দেয়। তারপর দুজনে মিলে সেই শব্দের উৎস খুঁজতে বেরোয়। কিন্তু গুজব হলো 5 জন ছাড়াও আরও একজন কর্মচারী কাজ করে ইন্দ্রিয়ের অফিসে। তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি বা শোনেনি। এন্ট্রির খাতায় তার নাম নেই, তার মাইনেও হয় না। কেবল সে আছে তা বোঝা যায়। কখনো বিপদের আগে সংকেত দেয় সে। প্রলয়ের আগে অজানা বাতাসকে সে আঁচ করতে পারে। মধ্যরাতে কোনো চাঁদের আলোয় ভেসে যাওয়া রাস্তায় একা হাঁটতে হাঁটতে যদি থমকে দাঁড়িয়ে পড়েন আপনি, যদি শুনতে পান শিসের শব্দ, তাহলে বুঝবেন আপনার অফিসের সেই ষষ্ঠ কর্মচারী এক মনে কাজ করে চলেছে। এমন কোনো অনুভূতি নিয়েই আমাদের আজকের গল্প M.R. জেমসের কাহিনী অবলম্বনে। শীষ দিও আমি আসব। ভেবেচিন্তে শেষ পর্যন্ত যাওয়াই ঠিক করলাম। বার্নশ শহরের ইস্ট কোস্টের কেবল নাম গান শুনেই কেটেছে এতদিন। যাওয়ার ইচ্ছা অনেক কাল থেকে। তাছাড়া কদিন আগে ডাক্তারবাবু নিদান দিয়েছেন স্বাস্থ্য ফেরাতে কোনো নিরিবিলি জায়গায় ছুটি কাটিয়ে আসা দরকার। তবে নিছক ছুটি কাটানো ছাড়া আর একটি উদ্দেশ্য আছে আমার। বার্নশ শহরেই নাকি টেম্পলার প্রিসেপ্টারি নামে একটা প্রাচীন চার্চের ধ্বংসস্তূপ আছে। সেটা নিয়ে পুরাতাত্ত্বিক মহলে কিছু গুজবও চালু আছে। যদিও গুজবে কান দেওয়ার মতো মানুষ আমি মোটেই নই, তাও একবার খতিয়ে দেখে আসতে ইচ্ছা করছে বইকি। এখানে টেম্পলারদের সম্পর্কে একটু বলে নেওয়া দরকার। যে কোনো ধর্ম সৃষ্টি হওয়ার পর থেকে একটু একটু করে ধর্মগুরুদের মধ্যে মতাদর্শগত বিরোধ লাগতে শুরু করে। খ্রিস্ট ধর্মের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ক্রিশ্চিয়ানিটির এমনই একটি শাখা টেম্পল সোসাইটি। এদের বিশ্বাস ও আচার অনুষ্ঠান ছিল নাকি ভয়ানক। নানান রকম উদ্ভট ও পারলৌকিক ধর্মীয় রীতিনীতি নাকি চালু ছিল এদের মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে এদের বিশ্বাস এতটাই অলৌকিকতা ও বিভৎসতায় ভরে ওঠে যে মূল খ্রিস্ট ধর্ম থেকে এই শাখাটিকে বহিষ্কার করা হয়। তারপর থেকেই এদের দাপট কমে আসে। টেম্পলারদের তৈরি করা চার্চগুলো ভেঙে পড়ে, ধর্মগুরুরা রাতারাতি উধাও হয়ে যায়, এদের নিয়ে আলোচনাও কমে আসে। তবে একটা মত বলে টেম্পলারদের গাঁজাখুরি বিশ্বাসের মধ্যে খানিকটা হলেও সত্যি মিশেছিল। হয়তো এমন গোপন তন্ত্রের হদিস তারা জানত, যার সম্পর্কে আর কেউ জানে না, যা আজও চাপা পড়ে আছে কোনো টেম্পলার চার্চের ধ্বংসস্তূপের তলায়। বার্নশতে যাবার কদিন আগে থেকে টেম্পলার পারসেপ্টারি নিয়ে পড়াশোনা করতে গিয়ে কিন্তু আমার আগ্রহ এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। প্রথমেই যেটা জানার চেষ্টা করেছিলাম তা হলো প্রেসেপ্টারির লোকেশন, অর্থাৎ বার্নশর ঠিক কোনখানে সেটা অবস্থিত। আর সেটা জানতে গিয়েই থ হয়ে গেলাম। প্রিসেপ্টারিটা বার্নশতে আছে সে নিয়ে সন্দেহ নেই, কিন্তু আজ পর্যন্ত সেটা নাকি কারো চোখে পড়েনি। একটা বড় অংশের মতামত সেটা মাটির তলায় চাপা পড়ে আছে। অন্য একটা দল বলছে বার্নশর পাশেই সমুদ্র থাকায় সেটা নাকি আপাতত সমুদ্রের তলায় চলে গেছে। তবে পুরাতাত্ত্বিকরা ইতিহাস ঘাঁটাঘাঁটি করে মোট 2টো সম্ভাব্য জায়গার ইঙ্গিত দিয়েছেন, এবং 2টো জায়গায় গ্লোব ইন নামের একটা হোটেল থেকে কিলোমিটার খানেকের মধ্যে। আগ্রহ এতটাই বেড়ে উঠল যে আমি ফোন করে হোটেল গ্লোব ইনেই একটা বড় সড়ো রুম বুক করে ফেললাম। বার্নশতে পৌঁছে একটা ছোট টাঙ্গায় চড়ে টাঙ্গাওয়ালাকে গ্লোব ইনের নাম বলতেই মেঠো পথ বেয়ে আমাকে নিয়ে চলল সে। আসার পথে সবুজে ঢাকা গ্রামটা চোখ ভরিয়ে দিল। বেশিরভাগ খোলা মাঠ, তার মাঝে কোথাও কোথাও জঙ্গল বেড়ে উঠেছে। সেই জঙ্গলের বুক চিড়ে লাল গুঁড়ি পাথরের রাস্তার উপর দিয়ে ছুটে চলেছে ঘোড়াটা। পায়ের খুঁড়ে খটখট শব্দ উঠেছে, সেই সঙ্গে পাখ পাখালির মন মাতানো শব্দ। আধ ঘন্টা পরে একটা 3তলা জমকালো হোটেলের সামনে পৌঁছে থামলো ঘোড়াগুলো। আমি টাঙ্গার ভাড়া মিটিয়ে রিসেপশনের ফর্মালিটি সেরে নিজের ঘরে এসে উপস্থিত হলাম। ফোনে যেমন শুনেছিলাম রুমটা তেমনই, আকারে অনেকটা বড়, ডাবল বেডেড। ঘরের মাঝে একটা 10 আসই সেগুন কাঠের টেবিল, 3 দিকের দেওয়ালেই জানলা,
একেবারে মাঝেরটা দিয়ে সোজাসুজি সমুদ্র দেখা যায়। আর দুপাশের জানলায় চোখ রাখলে খানিকটা সি বিচ ছাড়াও বার্নশ গ্রামের কিছুটা অংশ চোখে পড়ে। কেমন যেন নির্জন পরিত্যক্ত বালিয়াড়ি। এক টানা তাকিয়ে থাকলে মনটা বিষণ্ণ হয়ে ওঠে। হোটেলটা যখন তৈরি হয়েছিল তখন সমুদ্র হয়তো কিছুটা দূরে ছিল। এখন জানলা থেকে সমুদ্রের দূরত্ব 60 গজের বেশি নয়। সারাটা দিন কাটালাম স্থানীয় একটা ক্লাবে গল্ফ খেলে। খেলায় আমার প্রতিদ্বন্দ্বী ছিল কর্নেল উইলসন। মজার কথা হলো ভদ্রলোকের সঙ্গে আগেও একবার পরিচয় হয়েছিল, আবার দেখা হতে আমি আগে চিনলাম। ভারী আমোদে আর ছটফটে লোক, সঙ্গগুণেই হয়তো দুপুরটা মন্দ কাটল না। সারা দুপুর খেলাধুলার জন্যই কিনা জানি না, বিকেলের দিকে হোটেলে ফিরে শরীর মনে এক অদ্ভুত উৎসাহ অনুভব করলাম। ঠিক করলাম সমুদ্রের ধারটা এবার বেরিয়ে আসবো। বলা যায় না, টেম্পলার চার্চের অবস্থানটাও হয়তো খুঁজে পেয়ে যেতে পারি। আপনিও আসুন না আমার সঙ্গে। হোটেলে ফেরার পথে প্রস্তাবটা দিয়েছিলাম উইলসনকে। তিনি গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন, না আজ থাক, ঠান্ডা হাওয়া বইছে, সমুদ্রের ধারে ঘুরে বেড়ালে হুট করে ঠান্ডা লেগে যেতে পারে। তাছাড়া কি, এখন তো ভাঁটার সময়, বছরের এই সময়ে এই সমুদ্রে ভাঁটার টান একটু বেশি থাকে। সমুদ্র অনেকটা পিছিয়ে যায়, ওতে প্রাণ নেই। তুমি যাও বরং। অগত্যা একাই বিকেলের আলো থাকতে থাকতে সি বিচে এসে পৌঁছালাম। এখানে বিচটা পাথরে ভরা। ভালো করে দেখলেই বোঝা যায় একসময় সমুদ্রের ঢেউয়ের সঙ্গে বড় পাথর উঠে এসেছিল বিচে। পরে সেগুলোই ভেঙে ভেঙে টুকরো পাথরে পরিণত হয়েছে। শিরশির করে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সঙ্গে ছন্দের মতো মিশে যাচ্ছে স্থির সমুদ্রের গর্জন। বিচের কোথাও কোনো মানুষের দেখা নেই। আনমনে পাথর পেরিয়ে হাঁটতে হাঁটতে মনের ভিতরে একটা শিরশিরানি উঁকি দিল। এই সি বিচের কাছাকাছি হয়তো কোথাও লুকানো আছে চার্চটা, হয়তো আমার পায়ের নিচেই। অ্যাডভেঞ্চারের ভূত চাপলো মাথায়। পেশাদার গোয়েন্দার মতো লক্ষ্য করতে লাগলাম চতুর্দিক। মনে পড়ল টেম্পলাররা সাধারণত গোলাকৃতি চার্চ বানাতো, অর্থাৎ চার্চের কিছুটা ভগ্নাবশেষ যদি এই পাথরের ফাঁকে কোথাও পড়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই একটা বৃত্তের অংশের মতো দেখতে হবে। চারিদিকে তাকিয়ে নিয়ে আবার হাঁটতে যাচ্ছিলাম, এমন সময় একটা জায়গায় আমার চোখ আটকে গেল। এখন মনে হয় ভাঁটা চলছে। সমুদ্র বেশ কিছুটা পিছিয়ে গেছে, ফলে জলের তলায় চাপা পড়ে থাকা সি বিচের কিছুটা অংশ বাইরে বেরিয়ে এসেছে। সেই অংশটার মধ্যেই চকচকে কিছু বিন্দু জেগে আছে। সম্ভবত কয়টা পাথরই, কিন্তু অন্য পাথরগুলোর মতো নয়। এগিয়ে গিয়ে লক্ষ্য করলাম জায়গাটা। অন্তত গোটা 10 পাথর গোল করে মাটির উপরে গাঁথা রয়েছে। ভালো করে লক্ষ্য না করলে পাথরগুলোর যে একটা প্যাটার্ন রয়েছে বোঝাই যায় না। গোলটা 5 মিটার ব্যাসার্ধের। একটা পাথর ধরে খোবলানোর চেষ্টা করে দেখলাম সেটার মূল মাটির বহু নিচ অব্দি চলে গেছে। গায়ের জোর লাগিয়ে উপড়ানো যাবে না। বৃত্তের একেবারে মাঝখানে লম্বা জাতীয় কিছু একটা জেগেছিল, সেটার দিকে এগিয়ে গেলাম। এবারে একবার দেখে মনে হলো যেন একটা ভাঙা চাতালের অংশ। একদিকের কোণে খানিকটা জল লেগে ক্ষয়ে গেছে। সন্দেহ নেই এই সমুদ্র স্রোতেই সেটা ভেসে এসেছে। পাথর দিয়ে কি কেউ চিহ্নিত করে রেখেছে জায়গাটা? কিন্তু কেন? মন বলল এখানে নিশ্চয়ই মাটির নিচে কিছু একটা লুকিয়ে রাখা আছে। অ্যাডভেঞ্চারের ভূতটা এতক্ষণে মাথায় উঠেছে। পকেট থেকে ছুরি বের করে মাটি খুঁড়তেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটা বিশেষ জায়গায় খানিকটা মাটি আলগা হয়েছিল, যেগুলো খসে পড়তেই ছোট্ট একটা অন্ধকার গর্ত উন্মুক্ত হয়ে গেল আমার সামনে। দেশলাই জেলে গর্তের ভিতরে কি আছে দেখার চেষ্টা করলাম, কিন্তু হাওয়ার তেজ এখানে এত বেশি যে দেশলাই নিভে গেল বারবার। খানিকক্ষণ সেভাবে চেষ্টা চালানোর পর বুঝলাম গর্তটা প্রাকৃতিক নিয়মে তৈরি নয়, মানুষের সৃষ্টি। কারণ ভিতরের দেওয়াল আশ্চর্য রকম মসৃণ। ভিতরে কি কিছু আছে? না, এত বছর মাটির তলায় চাপা পড়ে থাকা একটা গর্তে কি বা থাকবে?
মনে মনে হাসি পেল আমার। তাও কৌতূহল হতে ছুরিটা যত দূর অব্দি যায় ঠুকিয়ে একবার নাড়াতেই টুম করে একটা শব্দ ভেসে এলো। অর্থাৎ গর্তটা ফাঁকা নয়। কয়েক সেকেন্ড চুপ করে থেকে ছুরিটা বের করে হাত ঢোকালাম আমি। চোঙের মতো কিছু একটা জিনিসের ঠান্ডা স্পর্শ লাগলো হাতে। সেটা ধরে হাতটা বের করে আনলাম। এখন বিকেলের আলো প্রায় শেষ হয়ে এসেছে। সেই ক্ষীণ আলোতেও লক্ষ্য করলাম আমার হাতে ধরা আছে একটা 4 ইঞ্চি লম্বা ধাতব টিউব। সন্দেহ নেই জিনিসটা অন্তত কয়েকশো বছরের পুরনো। জায়গাটা আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করে আর কিছুই পেলাম না। কেবল গর্তটা ছাড়া আর কিচ্ছু ছিল না সেখানে। বিকেলের আলো এতক্ষণে প্রায় নিশ্চিহ্ন হয়ে এসেছে। আরো কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করে সমুদ্রের হাওয়া খেয়ে আমি ফেরার পথ ধরলাম। সি বিচ থেকে দূরে শহরের রাস্তাটা দেখা যায়। সেখানে গধূলির হলদে ক্ষীণ আলো মেখে কটা ঘোড়ার গাড়ি আর পথচারী পার হয়ে যাচ্ছে। ছোট বোল্ডারগুলো পেরোতে পেরোতে কেন জানি না পকেটে হাত চলে যাচ্ছিল বারবার। টিউবটার ঠান্ডা স্পর্শ একটা মিহি আকর্ষণে টানতে শুরু করেছে। মাটির নিচে কি কেউ লুকিয়ে রেখেছিল টিউবটাকে? কিন্তু কেন? কি হয় ওটা দিয়ে? অদ্ভুত অনুভূতি এসে চেপে ধরল আমাকে। মনে হলো সমুদ্রের ঢেউয়ের মধ্যে মিশে চাপা আর্তনাদ ভেসে আসছে। যেন আমাকে কোনো কারণে বারবার ফিরে তাকাতে বলছে সমুদ্রটা। মুহূর্তে ফিরে তাকালাম। সমুদ্রের ঠিক পাড় বরাবর কালো রঙের কিছু একটা দাঁড়িয়ে আছে, যেন একটা মানুষ। আশ্চর্য, আমি এতক্ষণ বিচেই ছিলাম, কাউকে চোখে পড়েনি। এটা সমুদ্র থেকে উঠে এলো নাকি? এত দূর থেকে লোকটার চোখ মুখ কিছুই স্পষ্ট বোঝা যায় না। কিছুক্ষণ পেছন ফিরে মন দিয়ে তাকে দেখতে লাগলাম আমি। লোকটা আমার দিকে ফিরে আছে না সমুদ্রের দিকে বোঝা যায় না। দু একবার কেন জানি না মনে হলো আমার দিকে কিছুটা এগিয়ে এসেছে সে। ব্যাপারটাকে আর গুরুত্ব না দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে আবার হাঁটতে লাগলাম। সারা সন্ধে পার্টিতে হইহল্লা আর ব্রিজ খেলার আনন্দে ব্যাপারটা মাথা থেকে বেরিয়েই গেছিল। সন্ধেবেলা খেলা শেষে রুমে ফেরার সময় সিঁড়িতে একটা বেয়ারা আমাকে জানালো যে আমার কোটটা পরিষ্কার করার সময় কোটের পকেট থেকে চোঙের মতো কিছু একটা নাকি মাটিতে পড়ে গেছিল। সেটা তুলে সে আমার ড্রয়ারেই রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে মাথার ভিতরে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা সেই কালো পোশাক পরা মানুষটার কথা মনে পড়ে গেল। অদ্ভুত একটা অনুভূতি এসে চেপে ধরে ওই দৃশ্যটার কথা ভাবলেই। ঘরে ফিরে এসে ড্রয়ার খুলে বের করলাম টিউবটা। দুটো মোমবাতি জেলে তার আলোয় এগিয়ে ধরে ভালো করে পরীক্ষা করতে লাগলাম। জিনিসটা ব্রোঞ্জের। অনেকটা এখনকার দিনে। কথাটা ভাবতেই ধাঁ করে উত্তর খেলে গেল মাথায়। হুইসেল। জিনিসটার আকৃতি অবিকল একটা লম্বাটে হুইসেলের মতো। ব্যাপারটা বুঝতে পেরেই সেটা মুখের সামনে তুলে ধরলাম। তবে টিউবটার ভিতরের ফাঁপা অংশটা মাটি আর বালিতে এতটাই ভর্তি হয়ে আছে যে সেটা বাজার কথা নয়। দ্রুত হাতে চাকু আর লোহার পিন দিয়ে ভিতরের মাটি পরিষ্কার করে নিলাম। একটা কাগজের উপরে সেই মাটি জড়ো করে কাগজটা দলা পাকিয়ে সেটা বাইরে ফেলতে জানলার কাছে এগিয়ে যেতেই পা আটকে গেল। আজকের রাতটা ঘন। পাতলা মেঘের চাদরে চাঁদ ঢেকে গেছে। তা ফিনফিনে মায়াবী জ্যোৎস্নায় দেখলাম আমার হোটেল থেকে 100 মিটার দূরে বালির উপরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ চোখ মাথা কিছুই বোঝা যাচ্ছে না। এক মনে সমুদ্রের দিকে চেয়ে কিছু যেন দেখার চেষ্টা করছে। এখন রাত প্রায় 1টা বেজেছে। এত রাতে কেউ সমুদ্রের ধারে ঘুরে বেড়ায় না। লোকটা ঠায় দাঁড়িয়ে আছে যেন একটা পুতুল। আশ্চর্য ব্যাপার তো। জানলাটা বন্ধ করে হুইসেলটার কাছে ফিরে এলাম।
আবার আলোর কাছে এগিয়ে ধরলাম সেটা। কিছু সরু সরু দাগ আছে যেন হুইসেলটার গায়ে। ভালো করে খেয়াল করতেই বুঝলাম দাগ নয়, অক্ষর। গোটা হুইসেলটার গা জুড়ে খোদাই করা আছে সেগুলো। বর্ণগুলো ইংরেজির মতো দেখতে হলেও ঠিক ইংরেজি নয়, সম্ভবত প্রাচীন ল্যাটিন ভাষা। সামনে আর পেছনে মিলে মোট দুটো লাইন লেখা আছে। একটা লাইন ছোট, অন্যটা আকারে কিছুটা বড়। আমি একসময় ল্যাটিন শিখেছিলাম বটে, কিন্তু এখন সেসব ভুলে মেরেছি। আচ্ছা, হুইসেলকে ল্যাটিনে কি বলে জান? না, মনে পড়ছে না। লম্বা লাইনের মানেটা অবশ্য কিছুটা বুঝতে পেরেছি। মানেটা হলো যে আসছে সে কে। ছোট লাইনটা ঠিক লাইন নয়, একটা যোগ চিহ্নের 4 হাতে যেন 4টে শব্দাংশ লেখা রয়েছে। ফার, ফ্লা, বিস, ফ্লে। এমন কোনো শব্দ আছে বলেই শুনিনি কোনোদিন। 7-5 না ভেবে হুইসেলটা ঠোঁটে লাগিয়ে বাজানোর চেষ্টা করলাম। মিহি সুরেলা একটা শীষের শব্দ বেরিয়ে এলো সেটা থেকে। ভারী নরম শব্দ, অথচ মনে হয় যেন বহু মাইল দূর থেকে শোনা যাচ্ছে সুরটা। মাথার ভিতরে অস্পষ্ট কিছু দৃশ্যের জন্ম দিল সেই সুর। দেখলাম এক গভীর নিকষ রাতে বিরাট শূন্য প্রান্তরের মাঝে দাঁড়িয়ে আছি। হু হু করে ঠান্ডা বাতাস বইছে। আমার পিছন থেকে মাটির উপরে বুকে ভর দিয়ে যেন কেউ এগিয়ে আসছে আমার দিকে। পেছন ঘুরে তাকাতে যাব এমন সময় দৃশ্যটা সরে গেল চোখের সামনে থেকে। জানলা দিয়ে ভেসে আসা একটা দমকা হাওয়া কাঁপিয়ে দিয়েছে আমাকে। মনে হলো একটা সামুদ্রিক পাখি যেন এইমাত্র ডানা ঝাপটে গেছে জানলার কাছ থেকে। শীষের শব্দটা এতক্ষণে একটা মোহে আচ্ছন্ন করে ফেলেছে আমাকে। আমি আরেকবার সেটা বাজানোর চেষ্টা করলাম, এইবার আরেকটু জোরে, আরেকটু পরিচিত ছন্দে। এবার কিন্তু আর কোনো দৃশ্য তৈরি হলো না। কিন্তু এ কি, হাওয়ার বেগ এমন আচমকা বেড়ে গেল কি করে? শীষের শব্দটাই যেন একটা প্রবল আগ্রাসী ঝড়কে ডেকে এনেছে আমার জানলায়। শীষের প্রত্যুত্তর দিতে চাইছে সেই বাতাস। ভেসে আসা হাওয়ার ঝাপটায় টেবিলের উপরে রাখা মোমবাতিটা নিভে গেল। তীব্র বেগে বারবার পাল্লা দুটো আছড়ে পড়তে লাগলো। আমি কোনো রকমে টেনে টুনে বন্ধ করার চেষ্টা করলাম তাদের। কয়েক মিনিট প্রবল যুদ্ধের পর সেগুলো বন্ধ করে ঘর হাতড়ে দেশলাই খুঁজে নিয়ে আলো জ্বালিয়ে দেখলাম ঘরটা এখনো আগের মতোই স্থির হয়ে আছে। হাওয়ার দাপটে ভিতরের কিচ্ছু ওলট পালট হয়নি। তবে জানলার আওয়াজ হয়তো নিচ অবধি পৌঁছেছে, কারণ সিঁড়ির উপরে একটা পায়ের আওয়াজ এগিয়ে আসছে আমার ঘরের দিকে। উঠেছে, জানলাটা আটকে নাও। বাইরে থেকে কর্নেলের গলা শুনলাম। পরের কথাগুলো মিলিয়ে এলো দূরে। এ অসময়ে ঝড় তো খুব একটা। আলো নিভিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। মনে হলো নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি। ভয় হলো যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে শব্দটা। যতক্ষণ না সকালের আলো ফুটছে এ ভয়টা কাটবে না। পাশের ঘরে কারো হাঁটা চলার আওয়াজ পেয়ে বুঝলাম আমি একা জেগে নেই। খানিকটা স্বস্তি পেলাম। আবার একবার ঘুমানোর চেষ্টা করলাম এবং করতেই আবার আমার মাথার ভিতরে অস্পষ্ট ছবি তৈরি হতে লাগলো। ছবিগুলো পর পর এসে যেন একটা সিনেমার কোনো দৃশ্য ফুটিয়ে তুলতে চাইছে। চোখ খুলে আবার বন্ধ করলাম। না, এখনো অন্ধকারের বুকে জেগে রয়েছে ছবিগুলো। যা দেখলাম তা খানিকটা এইরকম। আজ দুপুরে দেখা সি বিচটার মতোই অবিকল একটা জায়গা। আলো কমে এসেছে।
মনে হচ্ছে দিগন্তের কাছ থেকে একটা ঝড় এগিয়ে আসছে কাছে। ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়েছে। প্রথমে কোনো জীবিত প্রাণী চোখে পড়েনি। কিছুক্ষণ পরে বহু দূরে একটা ক্ষুদ্র কালো পদার্থ যেন জেগে উঠল। কয়েক সেকেন্ড পরেই সেই কালো বস্তুটা পরিণত হলো একটা মানুষের অবয়বে। ক্রমশ সেই মানুষটা ছুটে বেড়াতে লাগলো বিচের উপরে। বারবার ফিরে তাকাতে লাগলো পেছনে। মনে হলো যেন কিছু একটা তাড়া করেছে তাকে। সেটার ভয়েই দৌড়ে পালাচ্ছে সে। শেষে অবসন্ন হয়ে পাথরের উপরে আছড়ে পড়ল মানুষটা। ভয়ার্ত চোখে তাকিয়ে থাকলো উপরের দিকে। এতক্ষণ অব্দি লোকটা ঠিক কিসে ভয় পাচ্ছে সেটা বুঝতে পারিনি। এখন খেয়াল করলাম সমুদ্রের একেবারে পার বরাবর যেখানে সে নুড়ি পাথর আর ফেনা জমা হয়েছে, সেখানে হালকা বিদ্যুতের মতো রঙের গতিশীল কিছু একটা তৈরি হয়েছে। হাওয়ায় ভেসে দুপাশে সরে যাচ্ছে জিনিসটা। আকারে বড় হচ্ছে যেন ঝাপসা হয়ে যাওয়া একটা প্রাণী দেহ। জিনিসটার ভেসে বেড়ানোর মধ্যে এমন কিছু ছিল যাতে সেটা অনেকটা দূরে আছে ভেবে নিশ্চিন্ত হলাম। ক্রমশ সেটা এগিয়ে আসতে লাগলো পাথরের আড়ালে লুকিয়ে থাকা মানুষটার দিকে, যেন হাওয়ায় ভেসে একদলা হিংস্র মেঘ সরে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে লোকটার শরীর স্থির হয়ে গেল। বুঝলাম তার শরীর থেকে প্রাণ বেরিয়ে যেতে শুরু করেছে। আর চোখ খোলা রাখতে পারলাম না। উঠে বসলাম বিছানার উপর। ঠিক করলাম মোমবাতি জ্বালিয়ে গল্পের বই পড়ে বাকি রাতটা কাটিয়ে দেব। দেশলাই ঘষার শব্দে কিংবা আলো জ্বলে ওঠায় ঘরের কয়েকটা ইঁদুর মনে হয় বিরক্ত হলো। মেঝের উপর তাদের দৌড়াদৌড়ির আওয়াজ পেলাম একবার। টেবিলের উপরে বই রেখে পড়া শুরু করতেই ঘুম পেয়ে গেল। বইয়ের উপরে মাথা রেখে কখন ঘুমিয়ে পড়লাম নিজেই বুঝতে পারলাম না। সকাল হতে কর্নেল এসে উপস্থিত হলেন আমার ঘরে। তার ঠোঁটের কোণে একটা আলগা হাসির ছোঁয়া লেগেছিল। ভুরু নাচিয়ে বললেন, কাল রাতে ভালো ঘুম হয়নি মনে হচ্ছে। হ্যাঁ, তা বলতে পারো। ভালো কথা। তুমি নিচে ব্রেকফাস্ট করছিলে যখন তোমার ঘর গোছাতে এসে ভৃত্যটি ভারী গজগজ করছিল। সে কি? কেন? একটু হাসে কর্নেল। ডাবল বেডরুম নিয়েছো মানেই রাতে দুটো বিছানাই ব্যবহার করবে সেটা আগে ভাবেনি হয়তো বেচারা। দুটো বিছানার চাদর পাল্টাতে হয়েছে বলেই খেপে গেছিল। দুটো বিছানা? অবাক হয়ে গেলাম। আমি তো একটাতেই শুয়েছিলাম। তাহলে ঘুমের ঘরে হয়তো আরেকটাতে চলে গেছিলে। কাল রাতে হঠাৎ করেই খুব হাওয়া দিচ্ছিল জানো। ছেলেবেলার একটা কথা মনে পড়ে গেল। কি কথা? আমার ছোটবেলাটা কেটেছে বোর্ডিং স্কুলে। তো সেখানে রাতের দিকে এমন দমকা হাওয়া দিলে আমরা বলতাম ওটা ওটা হাওয়া নয়, কেউ একটা শীষ দিচ্ছে। ছোটবেলায় কি বলছো? এইসব গ্রামের দিকের বুড়ো দামড়ারাও তো দেখেছি নানান রকম কুসংস্কার আঁকড়ে ধরে বসে আছে। অলৌকিক সব ব্যাপার স্যাপার, মানে ভূত প্রেত। তা তোমার বিশ্বাস নেই তাতে? একেবারেই না। কেন, তোমার আছে নাকি? আমার বিশ্বাস অবিশ্বাস কোনোটাই নেই। তবে শীষ আর হাওয়ার ব্যাপারে একটা থিওরি আছে বুঝলি। হাওয়ার গতিবিধি ঠিক কেমন তা নিয়ে বিজ্ঞানীদের মনে এখনো রহস্য আছে। হাওয়া খুব জোরে বইলেই শীষের মতো শব্দ হয়। যেমন ধরো কাল রাতের কথা, আমি হুইসেল দিলাম আর তার খানিক পরেই দমকা হাওয়ায় ঝড় উঠল। কেন জানি না মনে হচ্ছে আমার শীষের উত্তরই দিয়েছিল কেউ। যেন কেউ আমাকে শীষ দিতে শুনেই। কাল রাতে তুমি শীষ দিচ্ছিলে? কি দিয়ে? একটা হুইসেল। ঘটনাচক্রে কালই কুড়িয়ে পেয়েছিলাম ওটা। মানে অদ্ভুত একটা যন্ত্র বুঝলে। হুইসেলটা বের করে তার হাতে দিলাম আমি। কর্নেল বেশ কিছুক্ষণ সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, এটা তো চার্চের সম্পত্তি মনে হচ্ছে, বিশেষ করে ভাষাটা যখন এনশিয়েন্ট ল্যাটিন। আমি মনে হয় এমন একটা হুইসেল নিয়ে কিছু গল্পও শুনেছিলাম। কীরকম গল্প? জাঁকিয়ে বসতে বসতে কর্নেল বলল, জানোই তো সে সময়ে চার্চের অন্তর্কলহ চরমে পৌঁছেছিল। প্রিস্টদের মধ্যে কে যে আসলে কোন দিকে তা নিয়ে সকলেরই মনে সন্দেহ ছিল।
টেম্পলাররা নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে তো একেবারে ধ্বংস হয়ে যায়নি, ছদ্মবেশে তারা টিকেছিল। তো এমন সময় গুজব রটে এক পরম শক্তিধারী টেম্পলার নাকি ছদ্মবেশে সনাতন চার্চের এক বড় পদে নিযুক্ত আছেন। তার কাছে আছে বিশেষ প্রকৃতির একটি হুইসেল। সেই হুইসেলের শীষ নাকি অন্ধকার জগতের কোনো অপশক্তিকে ডেকে আনে। তবে অনেক চেষ্টা করেও লোকটাকে কেউ শনাক্ত করতে পারে না। কালের নিয়মে হুইসেলের কথাটাও ঢাকা পড়ে যায়। এরপর আর কথা বিশেষ এগোয় না। আমরা এই প্রসঙ্গটা বাদ দিয়ে মাথাটা একটু হালকা করতে আবার গোটা দুপুরটা গ্রামেরই মাঠে গল্ফ খেলে কাটাই। বিকেলের আলো মনে আসতে হোটেলে ফেরার পথ ধরি। আমার মনের কোণে বীজটা আর একবার ঘুরে দেখার একটা ইচ্ছা জাগছিল, কিন্তু ক্লান্তিতে সেই উৎসাহে আর সায় দিলাম না। গলফ কোর্স থেকে হোটেলে ফিরতে গেলে হোটেলের পেছন দিক দিয়ে সামনে আসতে হয়। আজ আমি আর কর্নেল সেই ঘুরপথের কাছে আসতে একটা বৃত্ত শ্রেণীর লোকের সঙ্গে প্রায় মাথা ঠোকাঠুকি হয়ে গেল। মনে হলো ভয় পেয়ে যেন দৌড়ে পালাচ্ছিল লোকটা। কর্নেল তাকে থামিয়ে দিয়ে বলল, এ দাঁড়ানো, কি ব্যাপার, কি হয়েছে? লোকটার কথা স্পষ্ট বোঝা গেল না। আমতা আমতা করল সে। একটা মুখ সাহেব, জানলায় জানলায় একটা মুখ। মুখ? কোন জানলায়? লোকটা কাঁপা কাঁপা হাতে আঙুল তুলে যে জানলাটা দেখালো সেটা আমার নিজের রুমে। আমি লোকটার কাঁধ চেপে ধরলাম। কি দেখেছো তুমি, ঠিক করে বলো। আমার রুমের চাবি আমি ছাড়াও আরও কয়েকজন ভৃত্যের কাছে থাকে, ফলে আমার অনুপস্থিতিতে জানলায় মুখ দেখা আশ্চর্য কিছু নয়। তাও লোকটা এত ভয় পেয়েছে, মানে মুখটা সাধারণ মুখ নয়, রক্তশূন্য। কি ভয়ঙ্কর! লোকটা টলে পড়ছিল আরেকটু হলে। কর্নেল বলল, একে আর খাটিয়ে লাভ নেই, চলো চলো আমরাই দেখি। আমিও আর না দাঁড়িয়ে হোটেলের সিঁড়ি বেয়ে উঠে এলাম। দ্রুত প্যাসেজ দিয়ে ঢুকে এলাম ভিতরে। দরজাটা খুলতে গিয়েও থমকে দাঁড়ালাম। পকেটে হাত ঢুকিয়ে কিছু অনুভব করার চেষ্টা করলাম। মুখ দিয়ে চাপা স্বরে শব্দ বেরিয়ে এলো। স্পষ্ট মনে আছে দরজাটা লক করে গেছিলাম। খবর নিয়েছি এর মাঝে চাকর বাকর কেউ আসেনি ঘরে। মানে ঘর যদি যেমন রেখে গেছিলাম তেমন না থাকে, তার অর্থ একটা হ্যাঁচকা টানে দরজাটা খুলে ফেললাম আমি। না, কিছু পাল্টায়নি, ঘরটা আগের মতোই আছে, বিছানাটা ছাড়া। আমি মুখ তুলে তাকালাম। ওটা আমি তো ওটার ধারে কাছেও যাইনি একবারও। ঘরটা আবার বন্ধ করে নিচে নেমে এলাম আমরা। সারাটা সন্ধে কাটালাম ব্রিজ খেলে, তবে খেলায় মন বসলো না কারোই। কর্নেলের মুখ গম্ভীর হয়ে রইল। রাত হতে নিজের রুমে যাওয়ার সময় বলে গেল, রাতে কোনো দরকার পড়লে আমাকে ডাক দিও। ভালো কথা, তোমার হুইসেলটা আর একবার দেখাও তো। দেওয়ালে ঝুলন্ত আলোটার কাছে সেটা খুঁটিয়ে দেখল কর্নেল। জিজ্ঞেস করলাম, লেখাগুলোর মানে ধরতে পারলে কিছু? না, এখানে আলো কম। এটা কি করবে ঠিক করলে? কেমব্রিজে ফিরে কোনো আর্কিওলজিস্টের থেকে পরীক্ষা করিয়ে নেব এখন। যদি তেমন ঐতিহাসিক মূল্য থাকে তাহলে মিউজিয়ামে দিয়ে দিতে পারি। তবে আমি তোমার জায়গায় থাকলে এখনই গিয়ে সমুদ্রে ফেলে আসতাম ওটা। যাই হোক, শুভরাত্রি। আমার ঘরের জানলায় কোনো ব্লাইন্ড বা পর্দা নেই। কাল এ ব্যাপারটা খেয়াল করিনি, কারণ কাল চাঁদের আলো ছিল না। আজ বিছানার উপর এত গাঢ় জ্যোৎস্না এসে পড়েছে যে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। খানিকটা বিরক্তই হলাম। অগত্যা একটা ছাতা ক্লিপ দিয়ে আটকে দিলাম জানলার সঙ্গে। তারপর মোমবাতি নিভিয়ে শুয়ে পড়লাম। ঘন্টা খানেক ঘুমিয়েছিলাম হয়তো। এমন সময় একটা ধাতব খটখট শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলেই বুঝতে পারলাম ঠিক কি ঘটেছে। আমার ক্লিপ দিয়ে আটকানো ছাতাটা খসে মাটিতে পড়েছে এবং জানলা দিয়ে চাঁদের আলো এসে বিছানা ভাসিয়ে দিয়েছে।
বিরক্ত হলাম, আবার উঠে আটকে দেবো ছাতাটা। কয়েক মিনিট সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে লাগলাম। ভাবতে গিয়ে একটা ক্ষীণ শব্দ কানে এলো আমার। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এল। কিছু একটা নড়াচড়া করছে আমার ঘরে, এবং আওয়াজটা আসছে আমার পাশের ফাঁকা খাটটা থেকে। ধেড়ে ইঁদুর জাতীয় কিছু থাকে ওতে। কয়েক সেকেন্ডের মধ্যে থেমে গেল শব্দটা। না, ওই যে আবার শুরু হয়েছে। ইঁদুরের শব্দ তো এত জোরে শোনা যাওয়ার কথা নয়। দ্রুত বিছানা থেকে উঠে জানলার দিকে এগোনোর চেষ্টা করলাম, আর করতেই বুঝতে পারলাম সিদ্ধান্তটা ভুল। কারণ আমার বিছানার উপরে যে অদৃশ্য প্রাণীটা এতক্ষণ ছিল, অনুভব করলাম সে বিছানা থেকে নেমে এসেছে এবার। তার দুটো হাত দুদিকে ছড়ানো, ঘরের মাঝে এক রাশ অন্ধকার মেখে এসে ঠায় দাঁড়িয়ে আছে আমার দিকে চেয়ে। আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু অস্তিত্ব অনুভব করতে পারছি। ক্রমশ সেটা একটু একটু করে অবস্থান পাল্টাতে শুরু করেছে। তার হাত দুটো বারবার বিছানার উপরে এসে পড়ছে। মনে হলো যেন খামচে ধরার চেষ্টা করছে, কিন্তু কিন্তু কেন? উত্তরটা খেলে গেল মাথার ভিতরে। প্রাণীটা অন্ধ। ক্রমশ দুটো হাত দিয়ে বিছানার চাদরটা টেনে নিল সে। গোটা চাদরটা টেনে নিয়ে কিছুক্ষণের জন্য মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। আমি নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম। কয়েক সেকেন্ড পরে চাঁদের আলোয় ভেসে যাওয়া জানলাটার সামনে এসে দাঁড়ালো সে। সাদা কাপড়ে আপাদমস্তক জড়ানো একটা অবয়ব। সেই অবয়বের মুখের দিকে তাকিয়ে কাপড়ের যে আউটলাইনটা আমি দেখেছিলাম, তার বর্ণনা লেখার ক্ষমতা আমার নেই। সেই ভয়ঙ্কর হাড় হিম করা দৃশ্য আজও আমার ঘুমের মধ্যে হানা দেয়। একটু একটু করে আমার দিকে এগিয়ে এলো সে, যেন আমি ঘরে আছি সেটা সে বুঝতে পেরেছে। তার মুখের সামনের চাদরটা হাওয়ায় বারবার দুলে উঠছে। আমি আর নিজেকে সংযত রাখতে পারলাম না। একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো আমার মুখ থেকে, আর সেই শব্দে সেই চাদরে ঢাকা মূর্তিটা প্রায় হাওয়ায় ভেসে এগিয়ে এলো আমার দিকে। আমি পায়ে জোর পেলাম না, মনে হলো আমাকেও একটু একটু করে চাদরের ভিতরে জড়িয়ে নিচ্ছে সে। চোখ বন্ধ করে ফেললাম, মন বলল এবার চোখ খুললেই তার মুখটা দেখতে পাবো সামনে। বুকের কাছে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করছি। ঘোরের মধ্যে ডুবে গেছিলাম। দরজা খোলার আওয়াজে চমকে উঠলাম। কোনো রকমে চেয়ে দেখি কর্নেল ঢুকছে আমার ঘরে। আমার সামনে চাঁদের আলোয় ভরা মেঝের উপরে কেবল একটা ধপধপে সাদা বিছানার চাদর পড়ে আছে। উইলসন আর কোনো প্রশ্ন করেনি আমাকে নিজের বিছানায় শুইয়ে অন্য খাটে এসে নিজে শুয়ে পড়ে। পরদিন সকালে দুজনে বেশ কিছুক্ষণ আলোচনা করে হুইসেলটাকে যত দূর সম্ভব সমুদ্রের গভীরে ফেলে আসার সিদ্ধান্ত নিই। এরপর আর বলার মতো কিছুই ঘটেনি। বার্নশ ছেড়ে আমি আবার বাড়ি ফিরে আসি। কর্নেলের সঙ্গেও আর দেখা হয়নি তেমন। তবে আজ থেকে দিন দুয়েক আগে এসে ছোট যোগ চিহ্নটার মতো লাইনটা আমার মাথার মধ্যে আবার খেলে যায়। ফার ফ্লা পিস ফ্লে। কোনো অর্থ হয় না এর। তাহলে কি শব্দগুলো আসলে শব্দাংশ? বাকিটা কি তাহলে? মাথার ভিতরে বিদ্যুৎ খেলে যায়। ফার বলে একটা শব্দ আছে, এর অর্থ চোর বা কুড়িয়ে পাওয়া। লাইনটা লেখা ছিল যোগ চিহ্নের মতো, অর্থাৎ বাকি তিনটে শব্দকে যোগ করতে হবে। ফ্লা বিস ফ্লে, ফ্লা বিস ফ্লে বিস, ফ্লাবিস ফ্লেভিস, ফার ফ্লাভিস ফ্লেভিস। আমার বুকের ভেতর হিম হয়ে গেল। ফ্লাবিস মানে বাজানো, ফ্লেভিস মানে কান্না।
অর্থাৎ যে এই হুইসেল কুড়িয়ে পাবে, যে এই হুইসেল বাজাবে, তাকে আফসোস করতে হবে। আমি আমার কোটের ডান দিকের পকেটে হাত ঢোকালাম। বাঁশি শুনে আর কাজ নেই, সে যে ডাকাতিয়া বাঁশি। এখানে অবশ্য বাঁশি ডাকাত নয়, একেবারে খুনে বাঁশি। তবে এই গল্পের সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, আমরা সাধারণত রাতে ভূতের ভয় পেলে মুখে চাদর চাপা দিই, কিন্তু এখানে ভূত নিজেই চাদর চাপা দিয়ে হাজির হয়। শুনছিলেন M.R. জেমসের কাহিনী হুইসেল অ্যান্ড আইল কাম টু ইউ মাই ল্যাড অবলম্বনে শীষ দিও আমি আসব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।